নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নমুনা। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। কেবল কেশবের নয়, এরকম অবস্থা আরও অনেকের হয়েছে। অন্ন নেই, কিন্তু অন্ন পাওয়ার একটা উপায় পাওয়া গিয়েছে মেয়ের বিনিময়ে। কয়েক বস্তা অন্ন, মেয়েটির দেহের ওজনের 2-3 গুণ, সেই সঙ্গে কিছু নগদ টাকাও, যা দিয়ে খান কয়েক বস্ত্র কেনা যেতে পারে। বছরখানেক আগের কেশব ভালো ছেলে খুঁজছে, নগদ গহনা, জামা কাপড় আর তৈজসপত্র সমেত শৈলকে দান করার জন্য। মেয়েকে যথাশাস্ত্র, যথাধর্ম, যথারীতি দান করতে সে সর্বশান্ত হতেও প্রস্তুত ছিল। কিন্তু তার সর্বস্ব খুব বেশি না হওয়ায় যেমন তেমন চলনসই গ্রহিতাও জোটেনি। শৈল রূপও আবার এদিকে চলনসই, অথচ বেশ সে বাড়ন্ত মেয়ে। খুঁজতে খুঁজতে কখন নিজের, স্ত্রীর, অন্য কয়েকটি ছেলে মেয়ের এবং ওই শৈলর পেটের অন্ন, এক পেটা আধ পেটা সিকি পেটা অন্ন জোগাতে সর্বশান্ত হয়ে গিয়েছে। ভালো করে বুঝবার অবকাশও কেশব পায়নি। বড় ছেলেটার বিয়ে দিয়েছিল। ছেলেটা চাকরি করত স্কুলে 43 টাকার মাস্টারি। ছেলেটা মরেছে এক বিশেষ ধরনের বিস্ময়কর ম্যালেরিয়ায়। ম্যালেরিয়া জ্বর যে 106 ডিগ্রিতে ওঠে, আর ভরিখানেক সোনার দামে যতটুকু গা ফোঁড়া ওষুধ মেলে তা যথেষ্ট না হওয়ায় 5 দিনের মধ্যে জোয়ান একটা ছেলে মরে যায়, এমন ম্যালেরিয়ার গুণটাই শুধু কেশবের শোনা ছিল। আরেকটা মেয়েও কেশবের মরেছে সাধারণ ম্যালেরিয়ায়। এ ম্যালেরিয়া কেশবের ঘনিষ্ঠ ঘরোয়া শত্রু। এর অস্ত্র কুইনিনের সঙ্গেও তার পরিচয় অনেক দিনের। হরি হরি, মেয়েটার যখন এমনি কুইনাইন গেলার ক্ষমতা ছিল না, জলে গুলে কুইনিন দিতে গিয়ে ময়দার আঠা তৈরি হয়ে গেল। সদয় ডাক্তার বলল, পাগল, ও খুব ভালো কুইনিন, নতুন ধরনের কুইনিন, খুবই এফেক্টিভ, নইলে দাম বেশি নেই কখনো আপনার কাছে। মেয়েটা মরে যাওয়ার পর সদয় ডাক্তার রাগ করেছিল। হাকিমের রায় দেওয়ার মতো শাসন ভরা নিন্দার সুরে বলেছিল, আপনারাই মারলেন ওকে। কুইনিন, শুধু কুইনিনে কখনো জ্বর সারে? পথ্য চাই না? পথ্য না দিয়ে মারলেন মেয়েটাকে, শুধু পথ্য না দিয়ে। শৈলর চেয়ে সে মেয়েটি ছোট ছিল মোটে বছর দেড়েকের। তার মুখখানাও ছিল শৈলর চেয়ে অনেক বেশি সুন্দর। আজ তার বিনিময়ে অন্ন মিলতে পারত, কয়েক বস্তা অন্ন, নগদ টাকা ফাউ। কিন্তু সেজন্য কেশবের মনে কোনো আফসোস নেই। সে বরং ভাবে যে মেয়েটা মরে বেঁচেছে। শৈলকে কিনল কালাচাঁদ। কালাচাঁদের মুখ বড় মিষ্টি, বড়ই মধুর ও পবিত্র তার কথা। মুখখানা তার ফর্সা ও ফ্যাকাশে, ছোট ছোট চোখে স্তিমিত নিস্তেজ নিষ্কাম দৃষ্টি। রাবণের অধিকার বজায় থাকা পর্যন্ত ধার্মিক বিভীষণ বরাবর যে দৃষ্টিতে কৃশোদরী মন্দোদরীকে দেখত, কালাচাঁদ সেই দৃষ্টিতেই মেয়েদের দেখে থাকে। এটুকু ছাড়া অবশ্য বিভীষণের সঙ্গে কালাচাঁদের তুলনা চলে না। বছর 5 আগে কালাচাঁদের দাদা কিভাবে যেন মারা যায়। দাদার 2 নম্বর বেওয়ারিশ পত্নীটিকে স্নেহ করা দূরে থাক, কালাচাঁদ তাকে জোর জবরদস্তি করে একটা বাড়ির বাড়িউলি করে দিয়েছিল। সেটি কালাচাঁদের পারিবারিক বাড়ি নয়, অনেক তফাতে ভিন্ন একটি ভাড়াটে বাড়ি। সে বাড়িতে তখন 10-12টি মেয়ে বাস করত। তার পাশের বাড়িটিও কালাচাঁদ কিছুদিন আগে ভাড়া নিয়েছে। 2 বাড়িতে এখন মেয়ের সংখ্যা 17-18। কালাচাঁদের মন্দোদরী এখন 2টি বাড়ির কর্ত্রী। মহিলাটি কয়েক বছরের মধ্যেই আকারে একটু স্থূল হয়ে পড়েছেন। উদর রীতিমতো মোটা, ধপধপে আধা হাতা সেমিজের উপর
ধবধবে থান পড়লে তাকে সম্ভ্রান্ত বংশীয়া দেবীর মতো দেখায়। দুর্ভিক্ষে শহরে মেয়ের চাহিদা বাড়ায় এবং মফস্বলে মেয়ে সস্তা ও সুলভ হওয়ায় কালাচাঁদ এদিক ওদিক ঘুরছে। দেশের গায়ে এসে তার শৈলকে পছন্দ হয়ে গেল। শৈল অবশ্য তখন কঙ্কালসার, কিন্তু এ অবস্থায় এসে না পড়লে কি আর এসব ঘরের মেয়ে বাগানো যায়? এছাড়া উপোস দিয়ে কঙ্কাল হয়েছে, কিছুদিন ভালো খেতে দিলেই গায়ে মাংস উথলিয়া উঠিবে। শৈলকে সে আগেও দেখেছে, রূপ তার চলনসই হলেও কালাচাঁদের কিছু এসে যায় না। প্রতি সন্ধ্যায় রূপ সৃষ্টি করে দিলেই চলবে। প্রথম কিছুদিন অন্যি তৈরি করে দেবার পর শৈল নিজেই শিখে ফেলবে পথিকের চোখ ভোলানো রূপ সৃষ্টি স্থূল রঙিন ফুলের কায়দা। প্রায় কীর্তনিয়ার মোহন করুণ সুরে আফসোস করে কালাচাঁদ বলে, আহা, আপনার অদৃষ্টে এত কষ্ট ছিল চক্রবর্তী মশাই। কেশব স্তিমিত নিস্তেজ দৃষ্টিতে চেয়ে থাকে। দরদের স্পর্শে চোখে তার জল নেমে আসবে কালাচাঁদ তা আশা করে না, কিন্তু চোখ দুটি একটু ছলছল পর্যন্ত করল না। দেখে সে একটু আশ্চর্য ও ক্ষুব্ধ হয়, অথচ এ অভিজ্ঞতা তার নতুন নয়। কি যেন হয়েছে দেশশুদ্ধ লোকের, সহানুভূতির বন্যা ক্ষীণ একটু সাড়াও জাগায় না। আগে হলে সমবেদনার ভূমিকা করা মাত্র এই কেশব চক্রবর্তী ছেলে মেয়েদের শোকে কেঁদে ভাসিয়ে দিত। চোখ মুছতে মুছতে, নাক ঝাড়তে ঝাড়তে দুর্ভাগ্যের দীর্ঘ বর্ণনা দিত। ব্যাকুল আগ্রহে চেষ্টা করত সমবেদনাকে জাগিয়ে ফাঁপিয়ে তুলতে। আজ ওসব যেন তার চুলোয় গিয়েছে। শহরের আস্তানা হতে অনেক গায়ে কালাচাঁদ আসা যাওয়া করেছে, অনেক উজাড় গাঁ দেখেছে, কিন্তু গাঁয়ে বসে দিনের পর দিন গাঁ উজাড় হতে দেখেনি, নিজে ঘা খায়নি। সে কেন কেশবের নির্বিকার ভাবের মানে বুঝতে পারবে? কালাচাঁদ কিছু চাল ডাল মাছ তরকারি এনেছিল, একবেলার মতো। এরা অবশ্য দুবেলা তিনবেলা চালিয়ে দেবে। তা দিক, সে শুধু জিবে একটু স্বাদ দিয়ে পেট একটু শান্ত করে এদের লোভ বাড়িয়ে দিতে চায়, পাগল করে দিতে চায়। শৈলর জন্য সে একখানি শাড়িও এনেছে। কাপড়খানা পরে তার সামনে এসেছে শৈলর মা। শৈলর সেমিজটি প্রায় আস্ত আছে, ছেঁড়া কাপড় পরলেও তার লজ্জা ঢাকা থাকে। কালাচাঁদ নানা কথা বলে, আসল কথাও পারে একসময়। শৈলীকে নিয়ে যাবে, চিকিৎসা করাবে? আগে হ্যাঁ, বড় কষ্ট হয় মেয়েটার কষ্ট দেখে। কালাচাঁদের নারী মেধ আশ্রমিক ব্যবসা সম্পর্কে কানাঘুষা কেশবের কানেও এসেছিল। সে চাপা আর্তকণ্ঠে বলে, তোমার বাড়িতে রাখবে? শৈলীকে বাড়িতে রাখবে তোমার? বাড়িতে নয় তো কোথায় রাখবো চক্রবর্তী মশাই? কেশব রাজি হয়ে বলে, একটু ভেবে দেখি, ভগবান তোমার মঙ্গল করুন বাবা, একটু ভেবে দেখি। কালাচাঁদ খুশি হয়ে বলে, বুধবার আসবো, একটু বেশি রাতেই আসবো, গাড়িতে সব নিয়ে আসবো। কার মনে কি আছে বলা তো যায় না চক্রবর্তী মশাই, আপনি বরং বলবেন যে শৈল মামা বাড়ি গেছে। কেশব চোখ বুজে বলে, কেউ জানতে চাইবে না বাবা, কারো অত জানবার গরজ আর নেই। যদি বা জানে শৈলী নেই, ধরে নেবে মরে গেছে। শৈলকে দেখা যাচ্ছিল, এত রোগা যে একটু কুঁজো হয়ে গিয়েছে। মনের গহন অন্ধকারে শৈশবের ভয় নড়াচড়া করে ওঠায় কালাচাঁদ একটু শিউরে ওঠে। সারা দেশটাতে বড় সস্তা আর সহজ হয়ে গিয়েছে মানুষের মরণ। নিরুপায়, তবু ভাবতে হয়। ভাববার ক্ষমতা নেই, তবু ভাবতে হয়। উদরের ভোঁতা বেদনা কুয়াশার মতো কুণ্ডলি পাকিয়ে উঠে মাথার মধ্যে সব ঝাপসা করে রেখেছে। কি করা উচিত তার জবাব কোথায়, কে জানে? ভাবতে গেলে মাথার বদলে কেশবের শরীরটাই যেন ঝিমঝিম করে। এ গাঁয়ে রাখালের বোন আর দীনেশের মেয়ে এভাবে বিক্রি হয়েছিল, কালাচাঁদের কাছে নয়, অন্য দুজন ভিন্ন লোকের কাছে।
তবু তো শেষ পর্যন্ত রাখাল বাঁচতে পারেনি। ঘরে মরে পচে সে চারিদিকে দুর্গন্ধ ছড়িয়েছে। দীনেশও তার পরিবারের ঝর্তি পড়তি মানুষ কটাকে নিয়ে কোথায় যেন পাড়ি দিয়েছে, তার ঠিকানা নেই। তাছাড়া ওরা কেউ বামুন নয়, ঠিক কেশবের মতো ভদ্রও নয়। শূদ্র জাতীয় সাধারণ গেরস্থ মানুষ। ওরা যা পেরেছে কেশবের কি তা পারা উচিত? বুকটা ধরফর করে কেশবের। তার মৃতদেহের নাড়ি সচল হয়। তালা ধরা কানে শঙ্খ ঘণ্টা সংস্কৃত শব্দের গুঞ্জন শোনে। চুলকানি ভরা ত্বকে স্নান ও তসরের স্পর্শ পায়। পচা মরায় স্মৃতিভ্রষ্ট নাকে ফুলচন্দনের গন্ধ লাগে। বন্ধ করা চোখের সামনে এলোমেলো উল্টো পাল্টাভাবে ভেসে ভেসে আসে ছাতনাতলা, যজ্ঞাগ্নি, দান সামগ্রী, চেলি পড়া শৈল, সারি সারি মানুষের সামনে সারি সারি কলাপাতা। মনে যেন পড়তে থাকে সে শৈলর বাপ। কচু শাক দিয়ে ফ্যান ভাত দুটি খাওয়ার সময় সারি সারি লোকের সম্মুখে সারি সারি কলাপাতা দেওয়ার জন্য আলগা উনানে চাপানো বড় বড় হাঁড়ি ও কড়াই ভরা অন্ন ব্যঞ্জনের গন্ধ ও সান্নিধ্য যেন কেশবের নিঃশ্বাসকে চিরকালের মতো টেনে নিয়ে দ্রুত উপে যায়। কে কার বাপ সেটা অগ্রাহ্য করার পক্ষে তাই আবার হয় যথেষ্ট। শৈলের মা বিনায়, কাঁদে না। ঝিমায় আর গুনগুনানো গানের সুরে বিনায়। শুনলে মনে হয় ঘরে বুঝি ভ্রমর আসছে। শৈলর শ্রবণ শক্তি তীক্ষ্ণ বলে সে মাঝে মাঝে এই কথাগুলি শুনতে পায়। তোর মরণ হয় না? সবাই মরে, তোর মরণ নেই? ভাইকে খেলি, বোনকে খেলি, নিজেকে খেতে পারলি না পোড়ার মুখী? মর, তুই মর, কলকাতায় যাবার আগে মর। শৈলর রসকস শুকিয়ে গিয়েছে। মনে তার দুঃখ, বেদনা, মান অভিমান কিছুই জাগে না। খিদের বালাইও যেন তার নেই। কালাচাঁদের সঙ্গে যেখানে হোক গিয়ে দুবেলা পেট ভরে খাওয়ার কথা ভাবলে তার শুধু ঘন ঘন রোমাঞ্চ হয়। তার নারী দেহের সহজ ধর্ম রক্তমাংসের আশ্রয় ছেড়ে শিরায় গিয়ে ঠেকেছে। প্যাঁচড়া চুলকিয়ে সুখ হয় না, রক্ত বার হলে ব্যথা লাগে না, অথচ পেট মোটা ছোট ভাইটার কাঁচা পেয়ারা চিবানো পর্যন্ত তার কাছে রোমাঞ্চকর ঠেকে। বুধবার সকালে পরিষ্কার রোদ উঠে দুপুরে মেঘলা করে, বিকালে আবার আকাশ পরিষ্কার হয়ে গেল। মধ্যাহ্নে সদয় ডাক্তারের নাতির মুখে ভাতে কেশব চক্রবর্তীর বাড়ি শুদ্ধ সকলের নিমন্ত্রণ ছিল। কুঞ্জ সানাইওলা তার সঙ্গী আর ছেলে নিয়ে আশেপাশের কয়েকটা গ্রামের বিয়ে পৈতে মুখে ভাতে চিরকাল সানাই বাজিয়ে এসেছে। তার অবর্তমানে সদয়কে সানাইওয়ালা আনতে হয়েছে সদর হতে। সপরিবারে নিমন্ত্রণ রেখে কোনো মতে বাড়ি এসে কেশব সপরিবারে মাদুরের বিছানায় এলিয়ে পড়ল। পেট ভরে খেলে যে মানুষের এরকম দম আটকে মরণ দশা হয়, এটা তারা জীবনে আজ টের পেল প্রথম। সন্ধ্যা পর্যন্ত তারা এমনভাবে অর্ধচেতন অবস্থায় পড়ে রইল যেন জ্ঞানহারা মাতালেরা ঘুমোচ্ছে। পথে একবার এবং বাড়িতে কয়েকবার বমি করায় শৈলর ঘুমটাই কেবল হলো অনেকটা স্বাভাবিক। কেশবের পেটে যন্ত্রণা আরম্ভ হওয়ায় সেই কাছে বসে তার পেটে খালি হাত মালিশ করে দিতে লাগল। বাড়িতে তেল ছিল না। পেটের ব্যথা কমতে রাত হয়ে গেল। কেশবের তখন মানসিক সংস্কারগুলি ব্যথায় টনটন করছে। কালাচাঁদ এলো অনেক পরে। রাত্রি তখন গভীর। পাড়ায় খানিক তফাতে নির্জনে গাড়ি রেখে সে একজন লোক সঙ্গে করে এসেছে। শুধু এ পাড়া নয়, সমস্ত গ্রাম ঘুমে নিঝুম। কেবল কেশবের মনে হচ্ছিল অনেক দূরে সদয় ডাক্তারের বাড়িতে যেন তখনও অস্পষ্ট সুরে সানাই বাজছে। কেশব কেঁদে বলল, ও বাবা কালাচাঁদ, আগে এমনিভাবে মেয়েকে আমার কেমন করে যেতে দেব? আমার বিয়ের যোগ্যী মেয়ে। এই তো দোষ আপনাদের, আমাকে বিশ্বাস হয় না? বলুন তবে কি করব? মালপত্র গাড়িতে আছে, 3 বস্তা চাল। কেশব চুপ করে থাকে।
টর্চের আলোয় কালাচাঁদ একবার তার মুখ দেখে নেয়, চোখ দেখে নেয়। চোখ ঝলসানো আলোয় বুনো পশুর চোখের মতো কেশবের জল ভরা চোখ জ্বলজ্বল করতে থাকে, পলক পড়ে না। খানিক অপেক্ষা করে কালাচাঁদ বলে, চটপট করাই ভালো। এই কাপড় জামা এনেছি, শৈলকে পরে নিতে বলুন। মালপত্র আনতে পাঠাই চক্রবর্তীমশাই? কেশব অস্ফুট স্বরে সায় দেয় না বারণ করে স্পষ্ট বোঝা যায় না। শৈলর মা আরেকটু স্পষ্টভাবে বিনায়। কালাচাঁদ সঙ্গের লোকটিকে হুকুম দেয়, মালগুলো সব আনগে যাব ওদের নিয়ে। ড্রাইভারকে বলিস যেন গাড়িতে বসে থাকে। মেঝে লক্ষ্য করে কালাচাঁদ টর্চটা জেলে রাখে। অন্ধকারে তার গা ছমছম করছিল। বিচ্ছুরিত আলোর ঘরে রঙ্গমঞ্চের নাটকীয় স্তব্ধতার থমথমে বিকার সৃষ্টি হয়। কেশব উবু হয়ে বসেছে। তার হাতে শৈলর জন্য আনা রঙিন শাড়ি, সায়া ও ব্লাউজ। ঠিক পিছনে দাঁড়িয়ে আছে শৈল। একটা তবে অনুমতি করো বাবা। কেশবের গলা অনেকটা শান্ত মনে হয়। বলুন। শৈলকে তুমি বিয়ে করে যাও। বিয়ে? আপনি পাগল নাকি? শৈলর হাতে জামা কাপড় দিয়ে কেশব গিয়ে কালাচাঁদের হাত ধরে, মিনতি করে বলে যে বিয়ে সে বিয়ে নয়। 10 জনের সামনে পুরুষ যে বিয়ে দেয়, সাক্ষী সাবুত থাকে, বরের দায়িত্ব আইনে সিদ্ধ হয়, সে বিয়ে নয়। এ কেবল কেশবের মনের শান্তির জন্য। আমি শুধু নারায়ণ সাক্ষী করে শৈলকে তোমার হাতে সঁপে দেব। তারপর ওকে নিয়ে তুমি যা খুশি করো, সে তোমার ধর্ম। আমার ধর্ম রাখো, এইটুকু করতে দাও। দুজন জোয়ান লোকের মাথায় শৈলর মূল্য এসে পড়েছিল। গাঁ উজাড় হয়ে যাক, তবু বেশি লোক সঙ্গে না করে মাঝরাত্রে গাঁয়ের একটা মেয়েকে নিতে আসবার মতো বোকা কালাচাঁদ নয়। একা পেয়ে তাকে কেটে পুঁতে ফেলতে কতক্ষণ। কেশবের ন্যাকামিতে বিরক্ত হয়ে সে বলল, যা করবার করুন চটপট। কালাচাঁদের কাছ হতেই দেশলাই চেয়ে নিয়ে কেশব ঘরের এক কোণে শিলারূপী নারায়ণের আসনের কাছে প্রদীপটি জ্বালালো। ঘরের বাইরে জ্যোৎস্নায় গিয়ে শৈল নতুন ও রঙিন সায়া ব্লাউজ শাড়ি পরে এলো। প্রদীপে সামান্য তেল ছিল। কেশবের নারায়ণ সাক্ষী করে কন্যাদানের প্রক্রিয়ায় সমস্তক্ষণ শৈলর বারবার মনে হতে লাগল, প্রদীপের তেলটুকু মালিশ করলে বাপের পেট ব্যথা হয়তো তাড়াতাড়ি কমে যেত। অতক্ষণ বাপ তার কষ্ট পেত না পেটের ব্যথায়। নিবু নিবু প্রদীপের আলোয় কালাচাঁদ আর শৈলর হাত একত্র করে কেশব বিড়বিড় করে মন্ত্র পড়ে। কালাচাঁদ দারুণ অস্বস্তি বোধ করতে করতে তাগিদ দেয়, শিগগির করুন। ঘরে যে ঠাকুর আছেন সে জানত না। ঠাকুর দেবতার সঙ্গে এইসব ইয়ার্কি ফাজলামি তার ভালো লাগে না, একটু ভয় করে। মনটা অভিভূত হয়ে পড়তে চায়। গৃহস্থের শান্ত ও পবিত্র অন্তঃপুরে জলচৌকিতে শুকনো ফুলপাতায় অধিষ্ঠিত দেবতা, সদ্ব্রাহ্মণের মন্ত্রোচ্চারণ, নির্জন মাঠঘাট, প্রান্তরের মফস্বলে পুঞ্জীভূত মধ্যরাত্রির নিজস্ব ভীতিকর রহস্য তাকে কাবু করে দিতে চায়। মনে মনে নিজেকে গাল দিতে দিতে সে ভাবে যে বুড়োর এই পাগলামিতে রাজি না হওয়াই তার উচিত ছিল। প্রদীপটা নিবে যাওয়া মাত্র কালাচাঁদ হাত টেনে নিল। তার হাতে শৈলর হাত ঘামে ভিজে গিয়েছিল। কালাচাঁদের গাও ঘেমে গিয়েছিল। রুমালে মুখ মুছে শক্ত করে শৈলর হাত ধরে টানতে টানতে সে বার হয়ে গেল। নিজেও বিদায় নিল না, শৈলকেও বিদায় নিতে দিল না। দোকানির কাছে ক্রেতা বা পণ্য কোনো পক্ষই বিদায় নেয় না বলে অবশ্য নয়, কালাচাঁদের ভালো লাগছিল না। শৈলও থ বনে গিয়েছিল। শিউলি জবা গাছের মাঝ দিয়ে বাড়ির সামনে কাঁচা রাস্তায় পা দিতে দিতে এ ভাবটা শৈলর কেটে গেল। সেইখানে প্রথম হাত টেনে প্রথমবার সে বলল, আমি যাব না। আর কয়েকবার হাত টানা ও যাব না বলার পর জোরে কেঁদে উঠবার উপক্রম করায় তারই শাড়ির আঁচলটা তার মুখে গুঁজে দিয়ে কালাচাঁদ তাকে পাঁজা কোলা করে তুলে নিল। তখন কয়েক মুহূর্তের জন্য হালকা রোগা শরীরে
জোর এলো অদ্ভুত রকমের। পরপর কয়েকবার রোমাঞ্চ আসার সঙ্গে হাত পা ছুঁড়ে সে ধনুকের মতো বাঁকা হয়ে যেতে লাগল। মুখে গোঁজা আঁচল খসে পড়লেও দাঁতে দাঁত চেপে গোঁগো আওয়াজ করতে লাগল। তারপর হঠাৎ শিথিল নিস্পন্দ হয়ে গেল। সব শুনে কালাচাঁদের মন্দোদরি গোঁসা করে বলল, কি দরকার ছিল বাবা অত হাঙ্গামার? আর কি মেয়ে নেই পৃথিবীতে? কেমন একটা ঝোঁক চেপে গেল। ঝোঁক চেপে গেল? মাইরি, ওই একটা বোঁচা নাকি কালো হাড়গিলেকে দেখে ঝোঁক চেপে গেল? দুধ তরি, সে ঝোঁক নাকি? কিন্তু মন্দোদরির সন্দেহ গেল না। পুরুষের পছন্দকে সে অনেককাল নমস্কার করেছে। আগামাথাহীন উদ্ভট সে জিনিস। শৈলর জন্য কালাচাঁদের মাথা ব্যথা, আদর যত্ন ও বিশেষ ব্যবস্থার বাড়াবাড়িতে সন্দেহটা দিন দিন ঘন হয়ে আসতে লাগল। সাদা থান ও সেমিজ পরা ভদ্রঘরের দেবীর মতো যে মন্দোদরি, তার চোখে দেখা দিল কুটিল চাউনি। শৈলকে দেখতে ডাক্তার আসে, তার জন্য হালকা, দামি ও পুষ্টিকর পথ্য আসে। অন্য মেয়েগুলিকে তার কাছে ঘেঁষতে দেওয়া হয় না। কালাচাঁদ তার সঙ্গে অনেক সময়ও কাটায়। একদিন ব্যাপারটা অনেকখানি স্পষ্ট হয়ে গেল। শৈলর চেহারাটা তখন অনেকটা ফিরেছে। ওকে বাড়ি নিয়ে যাব ভাবছিলাম। কেন? মনটা খুঁত খুঁত করছে। ধরতে গেলে ও আমার বিয়ে করা বউ। ঠাকুরের সামনে ওর বাবা মন্ত্র পড়ে ওকে আমার সঙ্গে বিয়ে দিয়েছে। আমি বলি কি, বাড়ি নিয়ে যাই, এক্ষণে পড়ে থাকবে দাসী চাকরানির মতো। দুজনে প্রচণ্ড কলহ হয়ে গেল। বাস্তব, অশ্লীল, কুৎসিত কলহ। কালাচাঁদ রাগ করে একটা মদের বোতল হাতে করে শৈলর ঘরে গিয়ে ভিতর হতে খিল বন্ধ করে দিল। পরদিন দুপুরে সে গেল বাড়ি। স্ত্রীর সঙ্গে বাকি দিনটা বোঝাপড়া করে সন্ধ্যার পর গাড়ি নিয়ে শৈলকে আনতে গেল। বাড়িতে ঢুকতেই মন্দোদরি তাকে নিজের ঘরে টেনে নিয়ে গেল। শৈলীর ঘরে লোক আছে। কালাচাঁদের মাথায় যেন আগুন ধরে গেল। মনে হলো মন্দোদরিকে সে বুঝি খুন করে ফেলবে। লোক আছে আমার বিয়ে করা স্ত্রীর ঘরে? মন্দোদরি নিঃশব্দে মোটা একতারা নোট বার করে কালাচাঁদের সামনে ধরল। একটু ইতস্তত করে নোটগুলি হাতে নিয়ে কালাচাঁদ সন্তর্পণে গুনতে আরম্ভ করল। গোনা শেষ হবার পর মনে হলো সে যেন মন্ত্রবলে ঠান্ডা হয়ে গেছে। লোকটাকে? সেই গজেন, চাল বেচে লাল হয়ে গেছে। নোটের মোটা তারাটা নাড়াচাড়ার সঙ্গে কালাচাঁদের চোখ মুখের নিঃশব্দ বিস্ময় ও প্রশ্ন অনুমান করে সে আবার বলল, খেয়াল চেপেছে। ও আবার বেশি টাকা কি, গেঁয়ো কুমারী খুঁজছিল। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।